হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম লার্ন একাডেমি। ডিএম লার্ন একাডেমির ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো বন্ধুরা, আজকে চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। দেখো, আপার প্রাইমারি টেট 2026 অর্থাৎ সুপ্রিম কোর্টের রায় অনুসারে 2026 সালের মার্চ মাস পর্যন্ত কিন্তু আপার প্রাইমারি নিয়োগ পদ্ধতি সম্পন্ন করতে হবে। ওকে, তাই আপার প্রাইমারি টেট একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা, তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভালো সুযোগ তোমাদের কাছে চলে এসেছে। আর আজকে সেই আপার প্রাইমারি টেটের সিলেবাস সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করব। অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ থাম্বনেল অনুযায়ী। দেখো, নতুন সিলেবাস বিশ্লেষণ অর্থাৎ নতুন সিলেবাস নিয়ে আমরা সম্পূর্ণ কিন্তু আলোচনা করব। কিভাবে পরীক্ষা হবে, কি পদ্ধতির পরীক্ষা হবে এবং কত নম্বর পরীক্ষায় পেতে হবে এবং কারা কারা পরীক্ষায় বসতে পারবে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আর কমপ্লিট সিলেবাস অ্যানালাইসিস অর্থাৎ পুরোপুরি প্রত্যেকটা বিষয় অর্থাৎ সিডিপি, ইংলিশ, বেঙ্গলি, ম্যাথ, সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস কিন্তু আমরা একদম কমপ্লিটলি অ্যানালাইসিস করব, অর্থাৎ প্রত্যেকটা ধরে ধরে আমরা কিন্তু বিশ্লেষণ করব। তাই আজকের ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই করে প্রত্যেকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখো, কারণ আজকের ভিডিওটি অবশ্যই তোমরা যদি ভালোভাবে দেখো তাহলে কিন্তু তোমাদের সিলেবাস সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ধারণা তোমাদের মধ্যে তৈরি হবে। আর তোমরা জানো যে সিলেবাস সম্পর্কে যদি ভালোভাবে না রপ্ত করতে পারো তাহলে কিন্তু পরীক্ষার পরিধি কিন্তু অনেকটা বেড়ে যায়। ওকে, তো তাই কিন্তু আজকের সিলেবাসটা সম্পূর্ণভাবে বিশ্লেষণ করব। তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও, না হলে কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওগুলো অবশ্যই তোমরা মিস করে যেতে পারো। আর যদি ভালো লাগে অবশ্যই করে তোমরা কিন্তু লাইক করে দাও, সঙ্গে সঙ্গে বন্ধুদের সঙ্গে কিন্তু একটু শেয়ার করতে ভুলবে না। ওকে, প্রত্যেকে একটু সুন্দর হাত দিয়ে লাইক করে দেবে একটু করে। আর অবশ্যই শেষ পর্যন্ত তোমরা দেখবে। আর প্রত্যেকটা বিষয় আমরা ধরে ধরে আলোচনা করব। দেখো, সিলেবাসগুলো কোথায় থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে, কোন কোনগুলো ভালোভাবে আমরা জোর দিয়ে পড়বো সেগুলো আমরা বলবো। এবং একটা সিলেবাসের সম্পূর্ণ রূপ আজকের এই ভিডিওটি দেখলে আশা করছি তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাই প্রত্যেককে বলছি অবশ্যই কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর তারপরে কমেন্টে অবশ্যই তোমরা জানাবে যে আজকের ভিডিওটি কেমন হয়েছে। যদি কোথাও কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই তোমরা জানাও। আর যদি নতুন হয়ে থাকো তোমরা চটপট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ওকে, আর চলো দেখে নিই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। সিলেবাসটা পুরোপুরিভাবে বিশ্লেষণ করব, কোথায় কি রয়েছে, কিভাবে পড়বো, সমস্ত কিছু বিষয় কিন্তু আজকের আলোচনা করতে চলেছি। তাই প্রত্যেককে বলছি অবশ্যই অবশ্যই করে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো দেখো, আপার প্রাইমারি টেট সিলেবাস। দেখো, সিলেবাস নিয়ে কিন্তু আমরা আলোচনা করব আজকের পুরোপুরি ভাবে। তার আগে কিন্তু আমরা একটু শিক্ষাগত যোগ্যতা এবং পরীক্ষার বিষয় সম্পর্কে একটু জেনে নেব। ওকে, দেখো, যে কোনো পরীক্ষা দিতে হলে কিন্তু তার সিলেবাসটা আগে আমাদের সম্পূর্ণভাবে জানা দরকার। সিলেবাস জানলে পরীক্ষার কিন্তু প্রস্তুতির পরিধি সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়। অর্থাৎ তুমি সিলেবাস যদি না জানো তাহলে কিন্তু তোমার কি পড়বে, কতটা পড়বে, সেই কিন্তু একটা পরিধি তোমার সঠিক তুমি ধারণা করতে পারবে না। হয়তো দেখা যাচ্ছে যেগুলো সিলেবাসের মধ্যে নেই তুমি সেগুলো নিয়ে বেশি চর্চা করছো, আর যেগুলো সিলেবাসের মধ্যে রয়েছে সেগুলো কিন্তু তুমি অমিট করে যাচ্ছ। তাহলে সিলেবাসটা আমাদেরকে ভালোভাবে কিন্তু রপ্ত করতে হবে। তার সিলেবাসটা আমরা কেন জানবো? দেখো, পড়ার আয়তনটা কিন্তু অনেক ছোট ও সুনিশ্চিত করা যায়। অর্থাৎ কি কি বিষয়গুলো আমরা পড়বো, কোন কোন সাবজেক্ট থেকে কোন কোন অংশ, কোন কোন অধ্যায়গুলো পড়লে আমাদের বেশি প্রশ্ন আসতে পারে, সেগুলি কিন্তু একটা ধারণা গঠন করা আগে দরকার। তবে কিন্তু তুমি পরীক্ষা দিতে যাবে, তবে কিন্তু তুমি পরীক্ষায় ভালো নম্বর ক্যারি করতে পারবে। ওকে, তাই সিলেবাস সম্পর্কে সঠিক ধারণা গঠন করা আগে দরকার। তাহলে সিলেবাসটা সম্পর্কে কিন্তু আগে আমাদের সঠিক ধারণা গঠন করতে হবে। অর্থাৎ সিলেবাসটা আমরা কেন পড়বো, আমরা দেখো, বা সিলেবাসটা কেন আমরা দেখবো, সিলেবাস সম্পর্কে আমরা কেন সঠিক ধারণা অর্জন করব। কারণ দেখো, সিলেবাস সম্পর্কে তোমরা যদি সঠিক ধারণা অর্জন না করতে পারো তাহলে তোমার কিন্তু পড়ার পরিসরটা, অর্থাৎ তুমি কোন কোন বিষয়গুলো পড়বে, কোন কোন সাবজেক্ট থেকে কোন কোন অধ্যায়গুলো পড়বে, সেই সম্পর্কে যদি তোমার ধারণা না থাকে তুমি কিন্তু তোমার পড়ার যে পরিধি সেটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। এবং তুমি হয়তো দেখা যাচ্ছে যেগুলো সিলেবাস বহির্ভূত বিষয়গুলো তুমি অনেক হয়তো প্র্যাকটিস করতে পারো, সেগুলো দরকার নেই। ওকে, এবার শিক্ষাগত যোগ্যতাটা আমরা একটু দেখে নিই। দেখো, শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে। দেখো, কমপক্ষে 50% নম্বর সহ স্নাতক পাস এবং সঙ্গে বিএড থাকতে হবে। অর্থাৎ যারা তোমরা বিএড করেছো তোমরা অবশ্যই কিন্তু তোমাদের 50% নম্বর নিয়ে কিন্তু
গ্র্যাজুয়েশন পাস করতে হবে এবং সঙ্গে তোমাদের বিএড থাকলে তোমরা অগ্রাধিকার পাবে, বসতে পারবে। তবে কি হচ্ছে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য কিন্তু 5% সংরক্ষণের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ এসটি এসসি ওবিসি যারা রয়েছে তাদের কিন্তু 5% সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। ওকে, এবারে দেখো আর অথবা কি বলেছে, অথবাটা দেখো স্নাতক পাস সঙ্গে কিন্তু ডিএড থাকতে হবে, অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন পাস করেছো এবং ডিএড করেছো তোমাদের ক্ষেত্রে কিন্তু তোমরাও প্রযোজ্য পরীক্ষা বসার জন্য। এক্ষেত্রে কিন্তু কেবলমাত্র স্নাতক পাস হলেই হবে, অর্থাৎ তোমাদের এখানে কিন্তু পার্সেন্টেজের কোনো বিষয় নেই যে 50% নম্বর তোমাকে গ্র্যাজুয়েশন লেভেলে তোমাকে পেতে হবে, এরকম কোনো কিন্তু বিষয় নেই। ওকে, তাহলে এখানে তুমি কিন্তু যদি স্নাতক পাস হও এবং ডিএড করে থাকো তাহলে কিন্তু তোমাদের এখানে যদি 40% নম্বর হয় তোমাদের গ্র্যাজুয়েশনে, তাহলে তোমরাও পরীক্ষায় বসতে পারবে। ওকে, এবার দেখো পরীক্ষা কেমনভাবে হবে, দেখো লিখিত পরীক্ষা একটা হবে আর ইন্টারভিউ পরীক্ষা কিন্তু হবে। ওকে, তাহলে প্রথমে লিখিত হবে, তারপর লিখিত পাস করলে তারপরে ইন্টারভিউ কিন্তু হবে। ওকে, চলো নেক্সট। এবার দেখো প্রথমে লিখিত পরীক্ষা হয়, এই লিখিত পরীক্ষা পাস করলে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ হবে। এবার লিখিত পরীক্ষার ধরনটা কেমন হবে, দেখো লিখিত পরীক্ষার ধরনটা হবে, দেখো এখানে শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান, দেখো এখানে 4টে বিষয় রয়েছে, 4টে বিষয়। এবার 4টে বিষয় দেখো, প্রথমে আছে শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান, তারপরে প্রথম ভাষা বাংলা, তারপরে দ্বিতীয় ভাষা ইংরাজি, গণিত ও বিজ্ঞান অথবা সমাজবিদ্যা, অর্থাৎ যারা সায়েন্সের স্টুডেন্ট তারা কিন্তু গণিত আর বিজ্ঞান নিয়ে কিন্তু পড়বে, আর যারা আর্টসের স্টুডেন্ট তারা কিন্তু সমাজবিদ্যা নিয়ে অবশ্যই পরীক্ষা দেবে। ওকে, এবার দেখো প্রশ্ন সংখ্যা কতগুলো করে থাকে, দেখো এখানে শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান থেকে 30টি প্রশ্ন, কত নাম্বার, 30 নাম্বার। আবার দেখো প্রথম ভাষা থেকে বাংলা থেকে 30 নাম্বার, 30টা প্রশ্ন। ওকে, আবার ইংরেজি থেকে 30টি প্রশ্ন, 30 নাম্বার। এবারে দেখো গণিত ও বিজ্ঞান থেকে কিন্তু 60 নম্বর থাকবে। এখানে এখানে গণিত থেকে 30 আর বিজ্ঞান থেকে 30 থাকবে, এখানে 60টা প্রশ্ন থাকবে, 60 নাম্বার। আর সমাজবিদ্যা কিন্তু এখানে সমাজবিদ্যা থেকে কিন্তু এখানে 60 নাম্বার থাকবে। ওকে, আর পরীক্ষা হবে দেখো আমার সম্পূর্ণ কিন্তু 150 মিনিট পরীক্ষা এখানে হবে, তাহলে মোট আমার 150 নম্বরের পরীক্ষা হবে। দেখো এখানে 150টা প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে। দেখো গণিত ও বিজ্ঞান, তাহলে সায়েন্সের জন্য গণিত ও বিজ্ঞান থাকবে আর সমাজবিদ্যা থাকবে আর্টসের জন্য। ওকে, তাহলে এই হচ্ছে আমার লিখিত পরীক্ষার যে ধরনটি আমি তোমাদেরকে একটা একদম ডিটেলসে বলে দিলাম। আশা করছি তোমরা একবার দেখলে বুঝতে পেরে যাবে। চলো নেক্সট। তারপরে দেখো এবারে কম্পোনেন্ট, এবারে কিভাবে আমাদের পরীক্ষাগুলো যে হবে তার কাট অফ মার্কসটা কেমন থাকবে, দেখো কাট অফ মার্কস কেমন থাকবে, দেখো কম্পোনেন্ট আর এদিকে মার্কস অ্যালোটেড, কোথা থেকে কিভাবে কেমনভাবে কিন্তু মার্কস নিয়ে যে কাট অফটা হবে। এখানে দেখো একাডেমিক স্কোর দেখো 10 নাম্বার, তাহলে একাডেমিক স্কোর থেকে কিন্তু 10 নাম্বার তোমাদের জন্য থাকছে। ওকে, তারপর দেখো টেট ওয়েস্টেজ। ওকে, এবারে টেট থেকে কিন্তু তোমরা 150 নাম্বারের মধ্যে, মানে তোমরা যদি 150 পাও সেখানে কিন্তু তোমাদের 40 নাম্বার ওকে এখানে আসবে। ওকে, 40 নাম্বার ক্যারি করবে। তারপরে দেখো রিটেন এক্সাম থেকে ওএমআর বেস, অর্থাৎ তোমাদের সাবজেক্টের উপর যে পরীক্ষা হবে সেখান থেকে কিন্তু 25 নম্বর নেওয়া হবে। যদি 100 নম্বরের পরীক্ষা হয় তাহলে সেখান থেকে কিন্তু 25 হবে, যদি 60 নম্বরের পরীক্ষা হয় তাহলে 100-এর উপর যদি 25 নম্বর হয় 60-এর উপর কত হবে সেভাবে কিন্তু তোমাদের ওই কি নিয়মে হিসেব করে তোমাদের সেইভাবে এখানে যুক্ত করা হবে। তারপরে দেখো ওরাল ইন্টারভিউ দেখো ওরাল কিন্তু এখানে মৌখিক 15 নম্বর, অর্থাৎ ইন্টারভিউ তো 15 নম্বর রয়েছে। তারপরে দেখো লেকচার ডেমনস্ট্রেশন কত নম্বর, ডেমো তোমাদের দিতে হবে 5 নম্বরের। আর পিরিয়ড টিচিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ যদি তোমাদের কিন্তু 6 to 8 পর্যন্ত পড়ানোর যদি অভিজ্ঞতা থাকে সেখান থেকেও তোমরা কি 5 নম্বর পেয়ে যাবে। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমাদের কাট অফ মার্কসটা দেওয়া হবে। ওকে, এবারে দেখো কিভাবে কাট অফ মার্কসটা নেওয়া হবে, দেখো দ্য সিলেকশন ফর আপার প্রাইমারি লেভেল টিচার ইজ বেসড অন দ্য ফলোইং কম্পোনেন্টস। এবারে একাডেমিক স্কোর কিভাবে নেওয়া হবে, দেখো বেসড অন দ্য পার্সেন্টেজ অফ মার্কস ইন গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন। ওকে, এখানে গ্র্যাজুয়েশনের উপর কিন্তু তোমাদের মার্কসটা নেওয়া হবে। দেখো 60% অ্যাবভ 10 মার্কস, অর্থাৎ তোমরা যদি গ্র্যাজুয়েশনে 60% নম্বর পেয়ে থাকো সেখানে কিন্তু তোমাদের 10 নাম্বার কিন্তু তোমরা সেখান থেকে ক্যারি করতে পারবে। ওকে, এবারে তোমরা যদি 50% নম্বর পেয়ে থাকো সেখানে কিন্তু তোমাদের 8 নাম্বার ক্যারি হবে। সেখানে তোমরা যদি 50-এর নিচে তোমরা যদি পেয়ে থাকো তাহলে সেখানে তোমাদের দেখো 50 টু বিলো সেখানে 8 মার্কস, আর বিলো 50% সেখানে 6 মার্কস। ওকে,
তাহলে এইভাবে কিন্তু তোমাদের একাডেমিক স্কোরটা দেওয়া হবে। তারপর বলেছে দেখো পিরিয়ড টিচিং এক্সপিরিয়েন্স, দেখো এক্সপিরিয়েন্স তোমাদের শিক্ষকতার যে এক্সপিরিয়েন্স যদি থাকে, দেখো 1 মার্ক পার ইয়ার, অর্থাৎ 1 বছরের জন্য কিন্তু 1 মার্ক করে দেওয়া হবে। ওকে, আর দেখো গভর্নমেন্ট এডেড স্কুল, অর্থাৎ গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট এডেড স্কুলে আর ম্যাক্সিমাম 5 মার্কস, অর্থাৎ তুমি যদি 5 বছর করে থাকো 5 মার্কস পাবে, আর 10 বছর যদি তোমার এক্সপিরিয়েন্স থেকে থাকে তুমিও 5 মার্কস পাবে। ওকে, 4 বছর থাকলে কিন্তু তোমার কি হবে, 4 মার্কস পাবে। ওকে, তারপর বলেছে দেখো ইন্টারভিউ অ্যান্ড লেকচার ডেমনস্ট্রেশন, বলেছে অ্যাপিয়ারেন্স বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড ইজ কম্পালসারি, অর্থাৎ কি হচ্ছে, তোমাকে কিন্তু আগে ইন্টারভিউ নেওয়া হবে, ইন্টারভিউর পরে কিন্তু তোমাদেরকে ডেমনস্ট্রেশন নেওয়া হবে। ওকে, তো এই হচ্ছে দেখো কাট অফ মার্কসটা কিভাবে হবে। ওকে, সেটা তোমাদেরকে একটু বলে দিলাম। চলো এবার আমরা সিলেবাসটা দেখে নিই। দেখো এবার এখানে কি বলেছে, দেখো শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান সিলেবাস। দেখো শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞানের সিলেবাসটা কি রয়েছে, দেখো শিশু বিকাশ, এখান থেকে কিন্তু 15 নম্বর প্রশ্ন তোমাদের থাকবে, 15টি প্রশ্ন থাকবে, 15 নম্বর থাকবে। ওকে, তাহলে শিশু বিকাশ থেকে 15টি প্রশ্ন থাকছে। এবার শিশু বিকাশের মধ্যে আমাদের কোন কোন অধ্যায়গুলো রয়েছে আমরা একটু দেখে নেব। দেখো বিকাশের ধারণা, শিক্ষণের সঙ্গে তার সম্পর্ক। তারপরে দেখো শিশুর বিকাশের মূলনীতি, বংশগতি ও পরিবেশের প্রভাব, সামাজিকীকরণ পদ্ধতি, সামাজিক জগৎ এবং শিশু, শিক্ষক পিতামাতা সহপাঠী, অর্থাৎ শিক্ষক পিতামাতা সহপাঠীর মধ্যে দিয়ে যে সামাজিকরণটা ঘটে সেই সামাজিকরণ পদ্ধতি কিন্তু অবশ্যই থাকছে। ওকে, পিয়াজে কোহলবার্গ এবং ভাইগটস্কি, অবশ্যই কিন্তু এই পিয়াজে কোহলবার্গ এবং ভাইগটস্কি একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখো এমন কোনো পরীক্ষা নেই যেখানে কিন্তু এই পিয়াজে কোহলবার্গ ও ভাইগটস্কি থেকে কিন্তু প্রশ্ন আসে না। অবশ্যই করে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ক্ষেত্রে সবসময়। শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞানে কিন্তু পিয়াজে কোহলবার্গ ও ভাইগটস্কি একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। ওকে, তারপরে দেখো শিশুকেন্দ্রিক এবং প্রগতিশীল শিক্ষার ধারণা, অবশ্যই শিশুকেন্দ্রিক শিক্ষা, বর্তমান শিক্ষা কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষা, আর শিশুকেন্দ্রিক শিক্ষার কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে পরীক্ষার ক্ষেত্রে, যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে যেহেতু শিশুদের উপর গুরুত্ব দেওয়া হয় এখন বর্তমান শিক্ষায়, তাহলে শিশুকেন্দ্রিক শিক্ষাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় থাকে। ওকে, তারপরে দেখো বুদ্ধির গঠন সম্পর্কিত দৃষ্টিভঙ্গির সমালোচনা, বুদ্ধির গঠন সম্পর্কিত বুদ্ধিটা নিয়ে কিন্তু তোমাদের পড়তে হবে। তারপর বলেছে বহুমাত্রিক বুদ্ধিটা পড়তে হবে। ভাষা ও চিন্তা পড়তে হবে। সমাজ গঠনে লিঙ্গের ভূমিকা, লিঙ্গ বৈষম্য, শিক্ষা সংক্রান্ত পদ্ধতি, অর্থাৎ জেন্ডার স্টিরিওটাইপিং কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ অধ্যায়। এই জেন্ডারটা অবশ্যই, জেন্ডার যে অধ্যায়টা রয়েছে সেই জেন্ডারটা ভালোভাবে কিন্তু বর্তমানে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট রয়েছে। ওকে, তারপরে দেখো শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য, ভাষা, জাতি, লিঙ্গ, সম্প্রদায়, ধর্ম ইত্যাদির ভিত্তিতে পৃথকীকরণের বোধ। ওকে, তাহলে ভাষা, জাতি, লিঙ্গ, সম্প্রদায়, ধর্ম ইত্যাদির ক্ষেত্রে কিন্তু এই যে পৃথকীকরণের বোধ রয়েছে এটাও একটু গুরুত্বপূর্ণ রয়েছে, তবে এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নয়। ওকে, তো এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আমি গুরুত্বপূর্ণ বলছি অবশ্যই সেগুলো তোমরা অবশ্যই কিন্তু জোর দিয়েই পড়বে। ওকে, তারপরে দেখো শিক্ষণের জন্য মূল্যায়ন এবং শিক্ষণের মূল্যায়নের পার্থক্য, স্কুল নির্ভর মূল্যায়ন, ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন, ধারণা ও অনুশীলন। অবশ্যই কিন্তু এই মূল্যায়নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, অবশ্যই মূল্যায়নটা ভালোভাবে তোমাদেরকে করতে হবে। পিঁয়াজে কোহলবার্গ ভাইগটস্কি, এটাও একটি গুরুত্বপূর্ণ। বংশগতি, শিশু বিকাশের মূল নীতি। ওকে, আর বহুমাত্রিক বুদ্ধি, এগুলো ওকে, এগুলো ভালোভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে। সামাজিকীকরণের শিক্ষক পিতামাতা সহপাঠীদের ভূমিকা। ওকে, এই যে বিষয়গুলো কিন্তু তোমাদেরকে ভালোভাবে করতে হবে। দেখো প্রত্যেকে তোমরা এই আগে ভালোভাবে কিন্তু তোমাদের সিলেবাসটা ভালো করে রপ্ত করতে হবে, যে কোনগুলো পড়বো, কোন বিষয়গুলো আমরা গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলোকে আগে নির্ধারণ করতে হবে, তারপরে কিন্তু আমরা পড়াশোনা শুরু করব। কারণ তোমরা যদি সিলেবাসটা সম্পর্কে না জানো, তোমরা কি পড়বে, অর্থাৎ কোনগুলো পড়লে সব থেকে জানা আসবে, কোনগুলো পড়লে তোমরা প্রশ্নের কাছাকাছি পৌঁছতে পারবে, সেগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে নির্ধারণ না করতে পারো কিন্তু তোমরা পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবে না। ওকে, চলো নেক্সট। দেখো বলেছে শিক্ষার্থীদের দ্রুত মূল্যায়নের জন্য শ্রেণীতে শিক্ষার্থীদের মধ্যে শিখন ও যুক্তিগ্রাহ্য চিন্তার ক্ষমতা বুদ্ধির জন্য এবং শিক্ষার্থীদের কৃতিত্বের মূল্যায়নের জন্য সঠিক প্রশ্ন পদ্ধতি।
ওকে, এবার বলেছে দেখো ব্যাপক শিক্ষার ধারণা ও বিশেষ প্রয়োজন সম্পন্ন শিশুদের বোধ। এবার বোধ থেকে দেখো কতগুলো প্রশ্ন আসবে, এখান থেকে কিন্তু 5টি প্রশ্ন আসবে। তাহলে ব্যাপক শিক্ষার ধারণা, বিশেষ প্রয়োজন ও সম্পূর্ণ শিশুদের বোধ, বিশেষ প্রয়োজন সম্পন্ন শিশুদের যে বোধ, এখান থেকে কিন্তু 5টি প্রশ্ন অবশ্যই তোমাদের জন্য থাকছে 5 নম্বরের। এবারে বঞ্চিত পিছিয়ে পড়া শিশুদের জন্য শিক্ষা। তারপরে দেখো প্রতিবন্ধকতা সহ শিশুদের জন্য শিক্ষণ পদ্ধতি, প্রতিভাবান সৃজনশীল এবং বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য শিক্ষণ পদ্ধতি। অবশ্যই কিন্তু এই তিনটে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওকে, তোমরা এই তিনটে অধ্যায় ভালোভাবে পড়বে, এখান থেকে 5 নম্বরের প্রশ্ন কিন্তু অবশ্যই থাকবে। ওকে, পিছিয়ে পড়া শিক্ষার্থী, বঞ্চিত এবং প্রতিবন্ধকতা শিশু, প্রতিভাবান শিশু, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তারপরে দেখো শিখন ও শিখন বিজ্ঞান, শিখন ও শিখন বিজ্ঞান থেকে কিন্তু 10টি প্রশ্ন আসবে। এই শিখন বিজ্ঞানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এবারে কিভাবে শিশুরা চিন্তা করে, শেখে কিভাবে, কেন স্কুলের কাজে শিশুরা ব্যর্থ হয়, এই বিষয়টা রয়েছে। তারপরে দেখো শিক্ষাদান, শিখনের মৌলিক পদ্ধতি, শিশুদের শিক্ষার কৌশল, সামাজিক কাজ হিসেবে শিখন, শিখনের সামাজিক প্রসঙ্গ, সমস্যা সমাধানকারী এবং বৈজ্ঞানিক তদন্তকারী হিসেবে শিশু, শিশুদের শিক্ষা গ্রহণে বিকল্প ধারণা, শিশুদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে ত্রুটিগুলি বোঝা। দেখো এই ত্রুটি বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ত্রুটি থেকে কিন্তু প্রতি বছর কিন্তু বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে। ওকে, এটা কিন্তু ভালোভাবে করতে হবে। তারপরে দেখো অবধারণ এবং আবেগ, আবেগটাও একটা বড় বিষয়, আবেগটাও করতে হবে ভালোভাবে। পেশনা আর শিখন, এটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট। পেশনা এবং শিখনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালোভাবে তোমাদেরকে রপ্ত করতে হবে এই অধ্যায়টা। দেখো শিখনের গুরুত্বপূর্ণ কারণ হিসেবে ব্যক্তিগত ও পরিবেশগত দিক। ওকে, চলো নেক্সট। এবারে দেখো বলেছি প্রথম ভাষা সিলেবাস, অর্থাৎ বাংলা। ওকে, তাহলে প্রথম ভাষা আমাদের বাংলা। আমরা বাংলা সম্পর্কে এবারে আমরা শিশু শিক্ষা দেখলাম, শিক্ষা বিজ্ঞানের সিলেবাসটা দেখলাম। এবার দেখো আমরা তারপর চলে আসছে আমাদের কি ভাষা, প্রথম ভাষা। ওকে, তাহলে বাংলা, বাংলা থেকে কিন্তু দেখো অজানা পাঠ 2টি পরিচ্ছদ। ওকে, এখানে অজানা পাঠ 2টি পরিচ্ছদ, একটি গদ্য, গদ্য সাহিত্য বিজ্ঞান সংক্রান্ত বর্ণনাত্মক অথবা অপ্রাসঙ্গিক সম্বন্ধীয় হতে পারে, অথবা নাটক, একটি কবিতা। তাহলে এখানে গদ্য থাকতে পারে অথবা নাটক থাকতে পারে। গদ্যের মধ্যে কি সাহিত্য বিজ্ঞান সংক্রান্ত এবং বর্ণনাত্মক অথবা অপ্রাসঙ্গিক সম্বন্ধীয় হতে পারে। ওকে, অজানা পাঠ অর্থাৎ এখানে আনসিন থাকবে তোমাদের, এবং কবিতা থাকবে। আর তার থেকে কি হচ্ছে দেখো বোধ পরীক্ষণ, সিদ্ধান্ত, ব্যাকরণ এবং শব্দ ব্যবহার সংক্রান্ত প্রশ্ন হতে পারে। তাহলে দেখো বোধ পরীক্ষণ, সিদ্ধান্ত, ব্যাকরণ, ব্যাকরণ অবশ্যই থাকছে, সিদ্ধান্ত, ব্যাকরণ থাকবে, আর শব্দ ব্যবহার সংক্রান্ত কিন্তু বিভিন্ন প্রশ্ন হতে পারে। তাহলে ব্যাকরণটা তোমাদেরকে কিন্তু ভালোভাবে পড়তে হবে। দেখো আগে কিন্তু ব্যাকরণ থেকে প্রশ্ন কম আসতো, কিন্তু রিসেন্টলি আমরা যদি টেট পরীক্ষাগুলো দেখি সেখানে কিন্তু ব্যাকরণ থেকে কিন্তু প্রশ্নটা এখন বেশি করেছে। ওকে, তাহলে ব্যাকরণটা ভালোভাবে আমাদেরকে রপ্ত করতে হবে। তারপরে দেখো শিখন বিজ্ঞানের ভাষার বিকাশ, শিখন বিজ্ঞানের ভাষার অর্থাৎ প্যাডাগজি থেকে কিন্তু আমরা এখান থেকে 15টি প্রশ্ন কিন্তু পাবো 15 নম্বরের। এবারে বাংলার প্যাডাগজি থেকে আমরা কি কি করব দেখো শিখন এবং অর্জন, শিখন এবং অর্জন। তারপরে ভাষা শিখনের মূল নীতিসমূহ অবশ্যই গুরুত্বপূর্ণ। শোনা ও বলার ভূমিকা, ভাষার কার্যাবলী, কিভাবে শিশুরা ভাষাকে ব্যবহার করে, বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গিতে ভাষা শিখন এবং লেখার ভূমিকার মূল্যায়ন। শোনা ও বলার ভূমিকা, ভাষার কার্যাবলী, এগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। ওকে, বিভিন্ন শ্রেণীতে ভাষা শিক্ষার ঝুঁকি, ভাষার সমস্যা, ভুল ভ্রান্তি ও অসামঞ্জস্য। ওকে, এই ভুল ভ্রান্তি বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে ভুল ভ্রান্তি, ভুল কেন হয়, এইসব বিষয় কিন্তু তোমাদেরকে ভালোভাবে রপ্ত করে রাখতে হবে। ভাষার দক্ষতা, তারপরে দেখো ভাষার বোধ পরীক্ষার মূল্যায়ন, দক্ষতা, কথা বলা, শ্রবণ, পড়া, লেখা, অর্থাৎ বলা, শোনা, পড়া, লেখা, এই যে 4টি বিষয় রয়েছে। ওকে, এই 4টি কিন্তু তোমাদেরকে ভালোভাবে করতে হবে। এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই করে আসে। দেখো তারপরটা কি বলেছে, শিক্ষা সহায়ক উপকরণ, পাঠ্যপুস্তক, মাল্টিমিডিয়া, বহুবিধ সম্পদ, অর্থাৎ এলটিএম, ওকে, বা টিএলএম আমরা যেটা খুশি বলে থাকতে পারি। দেখো এই মধ্যে কিন্তু তোমাদেরকে করতে হবে। তারপরে সংশোধনী শিখন অর্থাৎ রিমিডিয়াল টিচিং, অবশ্যই তোমাদেরকে এর গুরুত্ব দিতে হবে। ওকে, চলো নেক্সট। দেখো দ্বিতীয় ভাষা সিলেবাস বা ইংলিশ,
এবারে দেখো ইংরাজির ভাষা সিলেবাসের কি বলেছে দেখো, একটা কম্প্রিহেনশন থাকবে, 15টা কোশ্চেন থাকবে, সেখান থেকে প্যাসেজ তুলে দেবে। দেখো আনসিন, প্রোজ প্যাসেজ, এখানে হচ্ছে কি ডিসকার্সিভ, লিটারেরি, ন্যারেটিভ আর সায়েন্টিফিক, যা কিছু হতে পারে। ওকে, ডিসকার্সিভ হতে পারে, লিটারেরি হতে পারে, তারপরে ন্যারেটিভ হতে পারে, সায়েন্টিফিক হতে পারে, উইথ কোশ্চেন অন কম্প্রিহেনশন, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, অর্থাৎ অর্থাৎ উইথ কোশ্চেন অন কম্প্রিহেনশন গ্রামার, অর্থাৎ এখানে গ্রামার সহ ভোকাবুলারিও কিন্তু দিয়ে প্রশ্ন অবশ্যই থাকবে। ওকে, তারপরে দেখো প্যাডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, অর্থাৎ এখানে ভাষার প্যাডাগজি, ভাষার বিকাশের যে প্যাডাগজি, এখানে ইংরাজি দেখো, এখানে কিন্তু 15টা কোশ্চেন থাকবে, তাহলে আমাদের কম্প্রিহেনশন থেকে 15টা প্রশ্ন থাকছে, আর এখানে আমাদের প্যাডাগজি থেকেও 15টা প্রশ্ন থাকছে। এবার দেখো লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, লার্নিং অর্থাৎ শিখন অ্যান্ড আত্মীকরণ। ওকে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। তারপরে প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, ল্যাঙ্গুয়েজ টিচিং এর প্রিন্সিপালগুলো অবশ্যই তোমাদের করতে হবে। তারপরে দেখো রোল অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং, ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ, হাউ চিলড্রেন ইউজ ইট অ্যাজ এ টুল, মানে ভাষার যে ফাংশনটা সেটাকে কিভাবে শিশুরা টুল হিসেবে ব্যবহার করে, সেটা গুরুত্ব দিতে হবে একটু। তারপরে দেখো ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অন দ্য রোল অফ গ্রামার ইন লার্নিং ল্যাঙ্গুয়েজ, কমিউনিকেটিং আইডিয়াস ভার্বালি অ্যান্ড রিটেন ফর্ম, অর্থাৎ মৌখিকভাবে এবং লিখিতভাবে এই যে কমিউনিকেটিং অর্থাৎ যোগসূত্র, গ্রামার লার্নিং অর্থাৎ গ্রামারের যে শিখন, গ্রামারের যে শিখন একটা ভাষা হিসেবে কতটা যোগসূত্র রয়েছে এবং মৌখিক এবং লিখিতভাবে, সেটা কিন্তু তোমাদেরকে করতে হবে। আর চ্যালেঞ্জ অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন এ ডাইভার্স ক্লাসরুম, ডাইভার্স ক্লাসরুমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিস, এরর্স অ্যান্ড ডিসঅর্ডার, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদেরকে করতে হবে। ওকে, চ্যালেঞ্জ অফ টিচিং ল্যাঙ্গুয়েজ। তারপরে ল্যাঙ্গুয়েজ স্কিল, ওকে, 4টে যে স্কিল রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে করতে হবে। চলো নেক্সট বলছি অ্যাপ্রোচেস, মেথডস, অবশ্যই অ্যাপ্রোচ, মেথডস অ্যান্ড টেকনিক্স টিচিং ইংলিশ, অর্থাৎ এই 3টে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এগুলো কিন্তু তোমাদেরকে ভালোভাবে রপ্ত করতে হবে। অ্যাপ্রোচ, মেথডস, ওকে, আর টেকনিক্সটা এগুলো কিন্তু ভালোভাবে করতে হবে। তারপর দেখো ইভালুয়েটিং ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন অ্যান্ড প্রফিসিয়েন্সি, স্পিকিং, লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং। দেখো এই 4টে যেটা রয়েছে, স্পিকিং, লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং, অর্থাৎ SLRW, এই যে 4টি বিষয় রয়েছে, ইভালুয়েটিং ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, প্রফিসিয়েন্সি, স্পিকিং, লিসেনিং, রিডিং ও রাইটিং, এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই তোমাদের কিন্তু এসে থাকে। টিচিং লার্নিং মেটেরিয়ালস অর্থাৎ TLM, টেক্সট বুক, মাল্টিমিডিয়া, মাল্টিলিঙ্গুয়াল রিসোর্স টু বি ইউজড ইন ক্লাসরুম টিচিং, অর্থাৎ TLMটা অবশ্যই কিন্তু একটু গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে রিমিডিয়াল টিচিং, দেখো রিমিডিয়াল টিচিংটা অবশ্যই তোমাদেরকে একটু দেখতে হবে। চলো নেক্সট, এবার দেখো গণিত ও বিজ্ঞানের যে সিলেবাস রয়েছে। ওকে, দেখো সায়েন্সে যারা অবশ্যই পরীক্ষা দেবে, তোমাদের কিন্তু গণিত আর বিজ্ঞানের সিলেবাসটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। দেখো গণিতে কটা প্রশ্ন থাকবে, 30টি প্রশ্ন থাকবে। এবার গণিতে 30টি প্রশ্ন সেটা কিভাবে আসবে, দেখো বিষয়বস্তু অর্থাৎ গণিতের বিষয়বস্তু থেকে 20 নম্বরে 20টি প্রশ্ন। দেখো বাস্তব সংখ্যাগত তত্ত্ব, সংখ্যা তত্ত্ব, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি আর ডেটা হ্যান্ডেলিং। ওকে, অর্থাৎ তথ্য সংগ্রহ যেগুলো রয়েছে, ডেটা হ্যান্ডেলিং, তাহলে বাস্তব সংখ্যাগত তথ্য আর বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ডেটা হ্যান্ডেলিং, এটা হচ্ছে কি বিষয়বস্তু থেকে 20টি প্রশ্ন থাকছে এখান থেকে। তারপরে দেখো গণিত শিক্ষণ বিদ্যা অর্থাৎ প্যাডাগজি থেকে 10টি প্রশ্ন থাকবে। কোথা থেকে থাকবে দেখো, গণিত শিক্ষার প্রকৃতি, বৈশিষ্ট্য, তাত্ত্বিক দিক, অর্থাৎ শিক্ষার প্রকৃতি, বৈশিষ্ট্য আর তাত্ত্বিক দিক থেকে কিন্তু এখানে প্রশ্ন থাকবে। আর প্রাথমিক পর্যায়ে গণিত শেখানোর লক্ষ্য উদ্দেশ্য, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। গণিত শেখার প্রাসঙ্গিক পাঠ্যক্রম সম্পদ, গণিত শিক্ষক, শিখন শেখার পদ্ধতি। তারপরে বলছে শিক্ষাগত বিষয়গত জ্ঞান, শিক্ষাগত বিষয়গত জ্ঞান। দেখো শিখন পদ্ধতি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখান থেকে তোমাদের শিক্ষক শিখন যে পদ্ধতি রয়েছে, শিখন সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, চলো নেক্সট, দেখো গণিত শেখার মূল্যায়ন, এখানে গণিত শেখার মূল্যায়নটাও গুরুত্বপূর্ণ। যে সকল মূল্যায়নগুলো রয়েছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, মূল্যায়নগুলো দেখে রাখতে হবে ভালোভাবে। ওকে, তারপরে দেখো গভীর ধারণার উপর ভিত্তি করে
গাণিতিক সমস্যা প্রয়োগের উপর ভিত্তি করে শিখন ক্ষমতাকে ন্যায্যতা দিতে শিক্ষাগত সমস্যা সম্পর্কিত, অর্থাৎ গণিত ধারণার উপর ভিত্তি করে গাণিতিক সমস্যা প্রয়োগের উপর ভিত্তি করে শিখন ক্ষমতাকে ন্যায্যতা দিতে শিক্ষাগত সমস্যা সম্পর্কিত বিষয়। এটা একটু দেখে রাখতে হবে তোমাদেরকে ভালোভাবে। তারপর দেখো বিজ্ঞান থেকে 30টি প্রশ্ন থাকছে। বিজ্ঞান দেখো বিষয়বস্তু 20টি প্রশ্ন। দেখো এটা এখানে কিন্তু যদি আমি খুব বেশি ডিসকাস করি তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আবার কিন্তু প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমরা পরবর্তীকালে আলোচনা করব। এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমি ছুঁয়ে যাচ্ছি এবং যেগুলো ইম্পর্টেন্ট কোথা থেকে কি পড়বে সেগুলো কিন্তু আমি ডিটেলসে তোমাদের বলে দেওয়ার চেষ্টা করছি। আর অবশ্যই তোমরা যারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করে নি তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই কিন্তু তোমরা প্রেস করে দাও। আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই পাশে থাকা লাইক লাইক অপশানটি রয়েছে সেখানে একটু সুন্দর হাত দিয়ে একটু লাইক করে দাও। ওকে, আর যদি পারো একটু বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। এবার দেখো বিষয়বস্তু থেকে এখানে বিজ্ঞানের বিষয়বস্তু থেকে 20টি প্রশ্ন রয়েছে। দেখো খাদ্য, বাসস্থান, কাচ, চুম্বকত্ব, ধাতু, তড়িৎ, প্রাকৃতিক ঘটনা, আবিষ্কার। দেখো এখানে কি হচ্ছে তাহলে বিষয়বস্তু থেকে খাদ্য, বাসস্থান। খাদ্য বাসস্থান তো অবশ্যই গুরুত্বপূর্ণ, তার সঙ্গে কাজ রয়েছে চুম্বকত্ব, ধাতু, তড়িৎ, প্রাকৃতিক ঘটনা, বিভিন্ন প্রাকৃতিক ঘটনাগুলো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমাদের বিজ্ঞানের ক্ষেত্রে প্রাকৃতিক ঘটনাগুলো করতে হবে। আর আবিষ্কার, বিভিন্ন আবিষ্কার এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন কিন্তু তোমাদের অবশ্যই আসবে। তারপর দেখো বিজ্ঞানের প্যাডাগজি থেকে কি আছে 10টি প্রশ্ন। তাহলে আমাদের বিষয়বস্তু থেকে 20টি প্রশ্ন ছিল, আর প্যাডাগজি থেকে 10টি প্রশ্ন আসবে। প্যাডাগজি থেকে কি কি রয়েছে দেখো বিজ্ঞানের প্রকৃতি, কাঠামো, প্রাকৃতিক বিজ্ঞানের লক্ষ্য ও উদ্দেশ্য, বিজ্ঞানের পদ্ধতি। তাহলে প্রকৃতি, কাঠামো, প্রাকৃতিক বিজ্ঞানের লক্ষ্য, উদ্দেশ্য, বিজ্ঞানের পদ্ধতি। আর কি আছে দেখি, দেখো মূল্যায়ন। অবশ্যই মূল্যায়ন কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। মূল্যায়নটাকে দেখো সব জায়গায় কিন্তু মূল্যায়নটা থাকবে, অবশ্যই মূল্যায়নটা তোমাদের ভালোভাবে করতে হবে। তারপরে বৈজ্ঞানিক সমস্যা আর রিমিডিয়াল টিচিং বা সংশোধনী শিখন। ওকে, এই ছিল কি বিজ্ঞানের বিষয়। তারপরে দেখো সমাজবিদ্যার সিলেবাস। সমাজবিদ্যার সিলেবাস কি রয়েছে, সমাজবিদ্যার মধ্যে কি কি রয়েছে দেখো ইতিহাস রয়েছে প্রথমে। তাহলে ইতিহাসের মধ্যে আমরা কি দেখব, তাহলে ইতিহাসে দেখো 40টি প্রশ্ন থাকবে ইতিহাস থেকে 40টি। এবার প্রশ্নগুলো কোথা থেকে কিভাবে আমরা আসবে দেখো, দেখো কখন কোথায় কিভাবে কি ঘটেছে না ঘটেছে সেগুলো কিন্তু আমাদেরকে করতে হবে। তারপর বলেছে প্রথম সমাজ, অর্থাৎ প্রথম দিকে সমাজ কেমন ছিল। তারপর প্রথম কৃষি ও পশুপালন, প্রথম শহর, প্রাচীন রাজ্যসমূহ এগুলো কিন্তু করতে হবে, ইম্পর্টেন্ট। নতুন ধারণার উদ্ভব, প্রথম সাম্রাজ্য, দূরবর্তী দেশসমূহের সঙ্গে সংযোগ। তারপরে দেখো রাজনৈতিক উন্নয়ন, খ্রিস্টীয় বিজ্ঞান। অবশ্যই খ্রিস্টীয় বিজ্ঞানটা অবশ্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরে নতুন রাজা ও তার সাম্রাজ্য, এটাও গুরুত্বপূর্ণ। দিল্লি সুলতান অবশ্যই গুরুত্বপূর্ণ। স্থাপত্য শিল্প এটাও গুরুত্বপূর্ণ। একটি সাম্রাজ্যের উত্থান, সামাজিক পরিবর্তন, আঞ্চলিক কৃষ্টিসমূহ, কোম্পানি শক্তির প্রতিষ্ঠা, গ্রাম্য জীবন সমাজ ব্যবস্থা, উপনিবেশ ও উপজাতি সমাজ ব্যবস্থা। দেখো উপনিবেশ ও উপজাতি সমাজ ব্যবস্থা এটাও কিন্তু তোমাদেরকে ভালোভাবে করতে হবে। তারপরে 1857-1858 এর বিপ্লব, নারী সংস্কার, জাতি ও বর্ণপ্রথার বিরুদ্ধে প্রতিবাদ, জাতীয় আন্দোলন, বিভিন্ন যে সকল আন্দোলনগুলো হয়েছিল সেগুলো পড়তে হবে ভালোভাবে। স্বাধীনতাবাদী পরে ভারত, অর্থাৎ স্বাধীনতার পরে ভারতটা কেমন এলো সেটা করতে হবে। নেক্সট, এবার দেখো ভূগোল। ওকে, তাহলে ভূগোল থেকে কত নম্বর থাকছে, ভূগোল থেকে কিন্তু আমাদের থাকছে ওখানে 40 যদি হয় তাহলে ভূগোল থেকে আমাদের 20। তাহলে সমাজবিদ্যা এবং সমাজবিজ্ঞান হিসেবে ভূগোল। ভূগোল থেকে কি কি করবো আমরা, সমাজবিদ্যা ও সমাজবিজ্ঞান হিসেবে ভূগোল। আর গ্রহ সৌরজগতের মধ্যে পৃথিবী, অবশ্যই এই গ্রহ সৌরজগতের মধ্যে পৃথিবী ও গোলক এই দুটো কিন্তু ভালোভাবে আমাদেরকে দেখে রাখতে হবে। এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই করে তোমাদের আসবেই। সামগ্রিকভাবে পরিবেশ, প্রাকৃতিক মানবিক পরিবেশ, তারপরে বায়ু, জল। দেখো প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। এই যে প্রাকৃতিক পরিবেশ, মানবিক পরিবেশ, এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই আসে। মানবিক পরিবেশের জনবসতি, পরিবহন, যোগাযোগ ব্যবস্থা, সম্পদ, শ্রেণীবিভাগ, প্রাকৃতিক ও মানবিক। তারপরে দেখো কৃষিকাজ। তারপরে সামাজিক এবং রাজনৈতিক জীবন। সামাজিক ও রাজনৈতিক জীবনের মধ্যে কি বলেছে দেখো, বৈচিত্র্য, সরকার। অবশ্যই সরকার কিন্তু অবশ্যই খুব ভালোভাবে পড়ে রাখতে হবে।
দেখবেন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার খুব ভালোভাবে কিন্তু পড়ে রাখতে হবে। তারপরে স্থানীয় সরকার, জীবন গঠন, গণতন্ত্রও পড়তে হবে ভালোভাবে। তারপরে এখানে চলে এসেছে রাজ্য সরকার, একদম খুবই গুরুত্বপূর্ণ, রাজ্য সরকার থেকে তো প্রশ্ন থাকেই অবশ্যই করে। তারপরে দেখো মাধ্যমের উপলব্ধিকরণ, লিঙ্গগত বৈষম্য, সংবিধান, এটাও খুব গুরুত্বপূর্ণ, সংবিধান থেকে প্রশ্ন খুবই থাকে, সংবিধানটা ভালোভাবে করতে হবে। সংসদীয় সরকার, এটাও করতে হবে। বিচার ব্যবস্থা খুবই ইম্পর্টেন্ট। সামাজিক ন্যায় ও প্রান্তিকীকরণ। এরপরে দেখো শিক্ষা সম্বন্ধীয় বিষয়বস্তু 20টি প্রশ্ন রয়েছে। দেখো শিক্ষা সম্বন্ধীয় বিষয়বস্তু থেকে এখানে 20টি প্রশ্ন। দেখো আমার ওখানে একটু বলা ভুল হয়েছে, না আমার ইতিহাস থেকে 20 আর ভূগোল থেকে 20 এবং শিক্ষা সম্বন্ধীয় বিষয়বস্তু থেকে 20টি প্রশ্ন কিন্তু এখানে থাকছে। দেখো সামাজিক বিজ্ঞান, সমাজবিদ্যার ধারণা এবং প্রকৃতি, শ্রেণীকক্ষের প্রক্রিয়াসমূহ, কাজকর্ম এবং আলোচনা, সমালোচনামূলক চিন্তনের বিকাশ, জিজ্ঞাসা ও অভিজ্ঞতালব্ধ প্রমাণ, সামাজিক বিজ্ঞান ও সমাজবিদ্যা শিখনের সমস্যাসমূহ, উৎস, প্রাথমিক ও গৌণ, প্রকল্প কর্ম আর মূল্যায়ন। দেখো এই হচ্ছে শিক্ষা সম্বন্ধীয় বিষয়বস্তু। এর মধ্যে কিন্তু 20টি প্রশ্ন অবশ্যই থাকবে। সামাজিক বিজ্ঞান, সমাজবিদ্যার ধারণা প্রকৃতি, শ্রেণীকক্ষের প্রক্রিয়াসমূহ, কাজকর্ম, অর্থাৎ প্যাডাগজির যে ধরনের প্রশ্নগুলো এখান থেকে কিন্তু অবশ্যই হয়ে থাকবে। ওকে, তারপর সামাজিক বিজ্ঞানের শিখনের সমস্যাসমূহ, তারপর উৎস, প্রাথমিক ও গৌণ উৎস যেগুলো রয়েছে, বিভিন্ন প্রকল্প কর্মগুলো রয়েছে যেগুলো, আর মূল্যায়ন। ওকে, এই ছিল দেখো কিন্তু আজকের গুরুত্বপূর্ণ যে সিলেবাস তোমাদের পরীক্ষা হতে চলেছে আপকামিং আপার প্রাইমারি টেট যে হতে চলেছে, সেই আপার প্রাইমারি টেট কিন্তু অবশ্যই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত যারা দেখেছো অবশ্যই প্রত্যেককে ধন্যবাদ জানাই। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। তো এইরকমভাবে কিন্তু প্রত্যেকটা বিষয় ওয়াইজ কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব এবং প্রতিনিয়ত তোমাদের জন্য কিন্তু আমি সম্পূর্ণ ফ্রিতে বিভিন্ন রকম ক্লাস কিন্তু তোমাদের নিয়ে আসবো, সাজেশনমূলক ক্লাস এবং প্র্যাকটিস সেট সহ অবশ্যই সমস্ত রকম ডিটেলস ক্লাস সব কিছু থাকবে। অবশ্যই তোমরা জুড়ে থাকো আমার সঙ্গে। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো, আর সঙ্গে সঙ্গে সুন্দর হাত দিয়ে একটু লাইক করে দাও, আর যদি একটু পারো বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। আর ভিডিওটি অবশ্যই কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। অবশ্যই কমেন্ট বক্সে জানাও কী ধরনের ভিডিও তোমাদের প্রয়োজন। প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ততক্ষণ পড়তে থাকো, ভালো থাকো, আর প্রত্যেককে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।